নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, আজ যেটা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কার্য, ক্ষমতা, শক্তি অধ্যায়টি। আজকে আমরা মূলত কার্য বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে কি জানবো না, কার্য কাকে বলে বা কার্য জিনিসটা কি। কি বলছি দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তখন বলবো বল প্রয়োগের ফলে কার্য সম্পাদন হয়েছে। সংজ্ঞাটা দেখে নাও, বলা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তবে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। এক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের গুণফলই হলো কার্যের পরিমাপ। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং যা যা লেখাবো একটু লিখে নেবে, ঠিক আছে? অর্থাৎ কি বলা হচ্ছে, আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, মানে ধরো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আমি এটাকে এদিকে ঠেলছি, বল প্রয়োগ করছি, এইভাবে বল প্রয়োগ করছি। তো বল প্রয়োগ করলে যদি বস্তুটা স্মরণ হয়, বস্তুটা কি হয়, স্মরণ হয়, তখন কি বলবো, যে বল প্রয়োগ করলাম এই বল প্রয়োগের ফলে কার্য সম্পাদন হলো। ঠিক আছে, এরপর দেখব কিভাবে কার্যের পরিমাপ করা হয়, সেটা আমরা দেখে নেব। দেখো, কার্যের পরিমাপ কি করে করতে পারি। ফার্স্ট দেখো, ধরো কোনো একটি বস্তু আছে, এখানে আছে। 1 নম্বর কন্ডিশন তোমাদের বলছি, বস্তুটার উপর আমরা এফ বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তুটা এই দিকে সরে গেল, সরে বস্তুটা এইখানকে চলে আসলো। অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই বস্তুটা স্মরণ ঘটলো। এই জায়গাটা খেয়াল রাখবে, যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকেই বস্তুটা স্মরণ ঘটলো। ধরো এই স্মরণটা হলো এস, স্মরণ কত হলো? এস। এক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য মানে কার্য কত লিখব না, প্রযুক্ত বল ইন্টু কি, স্মরণ। প্রযুক্ত বল ইন্টু স্মরণ, অর্থাৎ কৃতকার্য ডব্লিউ সমান পাবো এফ ইন্টু এস। মনে রাখবে ভালো করে, কখন কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ না, যে ক্ষেত্রে যে দিকে বল প্রয়োগ করছি সেই দিকেই বস্তুটা সরছে, সেই সমস্ত ক্ষেত্রে কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ। হয়েছে 2 নম্বর কন্ডিশন। দেখো, এই কন্ডিশনটা একটু মনে রাখবে। ধরো কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, ধরো এই বস্তুটা এইখানটাই আছে, এই বস্তুটা এখানটায় রাখা আছে, হয়েছে। এটা ধরো একটা কোনো একটা বস্তা টাইপের কোনো একটা জিনিস আছে, এই বস্তাটাকে বলা হয়েছে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ধরো এটা ভূপৃষ্ঠটা হয়েছে। এক্ষেত্রে ধরো বল্টু কি করবে না, এইটাকে টেনে নিয়ে যাবে, এই বল্টু এই বস্তুটাকে টেনে নিয়ে যাবে। বল্টুকে কাজ দেওয়া হয়েছে এই বস্তুটাকে টেনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ও কিভাবে টেনে নিয়ে যাবে, ধরো এই বস্তুটায় ধরো একটা দড়ি বেঁধেছে, দড়ি বেঁধে বল্টু কি করছে, এই বস্তুটাকে এদিকে টেনে আনছে, তার মানে বল প্রয়োগ কোন দিকে হচ্ছে বলো, বল প্রয়োগ দেখো এই দিকে হচ্ছে, ঠিক আছে। কিন্তু বস্তুটা সরছে কোন দিকে, বস্তুটা স্মরণ হচ্ছে এদিকে, হয়েছে। দুটো ডিফারেন্স বোঝো, এখানে যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই বস্তু সরছিল, এক্ষেত্রে কি হচ্ছে না, বল্টু বস্তুটাকে টানছে এদিকে, বল প্রয়োগ করছে এদিকে, অথচ বস্তুটা সরছে কোন দিকে, এই দিকে সরে আস্তে এসছে। এই কন্ডিশন গুলোই কৃতকার্য কত হবে, কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ ইন্টু এই বল প্রয়োগের অভিমুখ এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, মানে কোণটা কত, অ্যাঙ্গেলটা কত, যদি থিটা হয় কস থিটা দিয়ে গুণ হবে। এই কস থিটাটা ত্রিকোণমিতি বলে 10ম শ্রেণীতে একটি অংশ আছে, সেখানে গিয়ে তোমরা শিখবে, জাস্ট জেনে রাখো একটু। তাহলে কি, বল ইন্টু স্মরণ ইন্টু
cos থিটা কি সমান কৃতকার্য সমান কখন যদি বল প্রয়োগের অভিমুখ এবং সরণের মধ্যবর্তী একটা কোণ থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, এটা 2 নম্বর কন্ডিশন। তোমরা এই দুটি বিষয় একটু জেনে রাখবে। আরেকটি বিষয় এখন বলে রাখছি, মন দিয়ে শুনে রাখো। মনে রাখবে যদি বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে থিটার জায়গায় কত বসাবো, cos 0 ডিগ্রি, এর মানটা মনে রাখবে 1। এটা একটু মনে রাখবে এখন। আর যদি বল প্রয়োগের অভিমুখ আর সরণের মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, দেখাবো উদাহরণ পাবে, তখন cos 90 ডিগ্রির মান 0 হয়। এই দুটি মান একটু মনে রাখবে, cos 0 এর মান 1, cos 90 এর মান কত, 0। ঠিক আছে, এখানেও যদি cos থিটা তুমি বসাও তাহলে কি হবে বলো তো, এই ক্ষেত্রে না W সমান কৃতকার্য W সমান বল F ইন্টু সরণ S ইন্টু cos থিটা, মানে বল আর সরণের মধ্যবর্তী কোণটা কত, থিটা। এক্ষেত্রে বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি, 0 ডিগ্রি। কারণ যেদিকে ঠেলছি বস্তু সেদিকেই সরছে, অর্থাৎ অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো কি বলেছি, F ইন্টু S ইন্টু cos 0 এর মান কত মনে রাখতে বলেছি, 1, তাই আসে F ইন্টু S। ঠিক আছে, এই দুটো কন্ডিশন একটু মনে রাখবে, যে বল প্রয়োগের অভিমুখে সরণ হলে কৃতকার্য সমান বল ইন্টু সরণ, আর যদি একটা কোণ তৈরি হয় তাহলে বল ইন্টু সরণ ইন্টু cos সেই কোণটার মান হয়েছে। দেখো এর পরবর্তী টপিক আমরা কি দেখব, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, দেখো অবশ্যই খাতা পেন নিয়ে যেগুলি বলছি এগুলি একটু নোট ডাউন করে নেবে। দেখো বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য একটা, আরেকটা কি বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য। দেখো বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য কি, মন দিয়ে শুনবে। যখন যেদিকে বল প্রযুক্ত হবে যদি সেদিকেই সরণ ঘটে সেটাকে আমরা বলবো বলের দ্বারা কার্য। কি বললাম, যেদিকে বল প্রযুক্ত হবে যদি সেই দিকেই সরণ ঘটে তাহলে বলের দ্বারা কার্য, আর যদি যেদিকে বল প্রয়োগ হবে তার বিপরীত দিকে সরণ ঘটে সেটাকে বলবো বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, দেখো দেখা যাক। ধরো এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এখানটাই ভূপৃষ্ঠ হয়েছে। আমরা কোনো একটা বস্তু এখানে আছে, ধরা আছে, আমরা কি করলাম, এটাকে ছেড়ে দিলাম। কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে যে বস্তুটা এখানে ছিল এই বস্তুটা সরছে কোন দিকে, মানে সরণ ঘটছে কোন দিকে, এদিকে। ঠিক আছে, কেন সরণ এদিকে ঘটছে, কারণ অভিকর্ষ বল বস্তুটাকে এই বরাবরই টানছে, বস্তুটাকে এই দিকেই টানছে। তাহলে অভিকর্ষ বলও ক্রিয়া করছে কোন দিকে, নিচ দিকে, অভিকর্ষ বল। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষ বল যেদিকে বস্তুটাকে টানছে সরণ বস্তুটা সেই দিকেই ঘটছে। এই ধরনের কার্যগুলোকে বলা হয় বলের দ্বারা কার্য। হয়েছে, দ্বিতীয়টি দেখো বলের বিরুদ্ধে কার্য। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ আমরা কি করলাম, কোনো একটা বলকে নিয়ে ওপর দিকে ছড়ে দিলাম, কোনো একটা বলকে নিয়ে ওপর দিকে ছড়ে দিলাম। এই বলটা যে মুহূর্তে ওপর দিকে যাচ্ছে, ভালো করে দেখো, এই বলটা যে মুহূর্তে ওপর দিকে যাচ্ছে মানে বস্তুটা সরণ ঘটছে ওপর দিকে, কিন্তু সেই মুহূর্তেও অভিকর্ষ বল কোন দিকে টানছে, নিচের দিকে টানছে। তাহলে অভিকর্ষ বল বস্তুটাকে টানছে নিচের দিকে, কিন্তু বস্তুকে উপর দিকে আমরা ছুড়ে দিয়েছি, তাহলে বস্তুটা উঠছে উপর দিকে, মানে সরণ হচ্ছে উপর দিকে। অর্থাৎ কি, বল এবং সরণ পরস্পর বিপরীত অভিমুখে দিকটা, তাই এই ধরনের কাজগুলোকে বলবো অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, এই দুটি জিনিস মনে রাখবে ভালো করে। এরপরে আমরা যেটি দেখব কার্যহীন বল ও তার উদাহরণ। দেখো
কার্যহীন বল। কি বলছি ভালো করে শুনবে, কি লিখছি দেখো। বললাম বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে বলের প্রয়োগবিন্দুর কোনো সরণ না হলে, কোনো সরণ না হলে হয়েছে, অথবা বল প্রয়োগের অভিমুখ ও সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হয়? শূন্য হয়। কৃতকার্য শূন্য হয়। ঠিক আছে, কি রকম দেখো বিষয়টা। 1 নম্বরে আমি কি বললাম, যে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর কোনো সরণ না হলে, এটা 1 নম্বরে বলেছি, অথবা বল প্রয়োগের অভিমুখ ও সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কি হয়? শূন্য হয়। এই দুটি এখানে বলেছি আমি, ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, দেখো ধরো কোনো একজন ব্যক্তি একটা দেওয়ালকে ঠেলতে শুরু করছে। এরকম ধরো একটা বড় এখানটায় একটা দেওয়াল আছে, এই দেওয়ালটাকে ধরো একটা ব্যক্তি ঠেলতে শুরু করেছে, প্রচুর বল প্রয়োগ করছে সে, 10 নিউটন, 20 নিউটন, 50 নিউটন, 5000 নিউটন, প্রচুর পরিমাণ বল সে প্রয়োগ করতেই থাকছে, কিন্তু শেষে দেখা যাচ্ছে দেওয়ালের কোনো সরণ হয়নি। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? কৃতকার্য, আমি কি বললাম, কৃতকার্য মানে F ইন্টু S হয়েছে। বল কি করেছে? প্রচুর পরিমাণ বল প্রয়োগ করেছে, সে প্রচুর বল প্রয়োগ করেছে, কিন্তু দেওয়াল ঠেলছে, দেওয়াল তো আর সরেনি, তাহলে সরণ কত? শূন্য। তাহলে কৃতকার্য যত বলই প্রয়োগ করুক, শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে। তাহলে এই যে বলটা প্রয়োগ করেছিল, কোনো সরণ হলো না, এই বলটাকে আমরা কি বলবো? কার্যহীন বল। বল প্রয়োগ করলো কিন্তু কোনো কাজ হয়নি। ঠিক আছে, 2 নম্বর উদাহরণ দেখো একটি। 2 নম্বর উদাহরণ, ধরো এই রকম একটা বিষয় বলা হচ্ছে, একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি আছে। আচ্ছা, এই ব্যক্তিটাকে আমি বল্টু ধরে নিচ্ছি, আছে ও এখানটায় আছে, দাঁড়িয়ে আছে এখানটায়, ঠিক আছে, এখানটায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। কি করেছে এরপর? ওর হাতে এই ধরনের একটা সুটকেস আছে, ধরো এখানে একটা ওর হাতে সুটকেস আছে, বল্টু সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, ও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, মানে এই বস্তুটাকে নিয়ে ও আস্তে আস্তে এই দিকে হাঁটতে থাকছে। ঠিক আছে, এবং এই সুটকেসটা তার মানে সরছে কোন দিকে? এই দিকে সরণ ঘটছে, ও হাঁটছে মানে সরণ ঘটছে ওদিকে। আর অভিকর্ষ বল সুটকেসটাকে টানছে কোন দিকে? অভিকর্ষ বল সুটকেসটাকে টানছে নিচের দিকে। ভালো করে দেখো, বল্টু সুটকেসটাকে নিয়ে এইদিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, আর অভিকর্ষ বল টানছে কোন দিকে? নিচের দিকে টানছে। এই ক্ষেত্রে যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, তাহলে এখানে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত? কি লিখবো ভালো করে দেখো। ধরো তাহলে কি লিখবো? অভিকর্ষ বল গুণিত কি? সরণ, গুণিত কি বলেছি? এই যে কোণটা যদি থিটা কোণ হয়, একটু ভেবে দেখো, এই যে সরণ এবং এই যে অভিকর্ষ বল, এর মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে কি লিখবো? cos 90 ডিগ্রি হয়েছে, cos 90 ডিগ্রি। তাহলে
মান কি পাবো? অভিকর্ষ বল পাচ্ছি আমরা একটা গুণিত সরণ ধরো এস cos 90 এর মান বললাম একটু আগে কত না 0, তাহলে কত 0। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত হচ্ছে? 0 হচ্ছে। মানে এটিও একটি কার্যহীন বলের উদাহরণ। প্রত্যেকটা উদাহরণ মনে রাখবে। পরীক্ষায় কোশ্চেন কি দিবে? কোনো একজন ব্যক্তি একটি রাস্তায় সুটকেস নিয়ে হাঁটতে থাকছে, এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত, বা কৃতকার্য 0 হয় সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে, আরেকটি উদাহরণ দেখো, আরেকটি উদাহরণ দেখো, 3 নম্বর উদাহরণ আমরা বলছি। আর কখন কৃতকার্য 0 হতে পারে ভালো করে বুঝবে। ধরো এখানটা একটা বস্তু আছে, এখানটা একটা বস্তু, শক্ত কঠিন একটা শক্ত বস্তু আছে, দড়ি টানাটানি খেলা হচ্ছে। এই দিকে কিছু জন টানছে, এই দিকে কিছু জন টানছে। ঠিক আছে, এদিকেও ধরো এফ নিউটন বল দ্বারা টানছে, এদিকেও ধরো এফ নিউটন বল দ্বারা টানছে। তার মানে কি? বস্তুটা এদিকেও টানছে এদিকেও টানছে, বল প্রয়োগ দুদিকেই হচ্ছে, কিন্তু বস্তুটার কি সরণ হবে? দুদিকেই সমান বল দ্বারা টানছে, মানে বস্তুটার কোনো সরণ হচ্ছে না। বস্তুটার কি কোনো সরণ হচ্ছে না। এক্ষেত্রেও কৃতকার্য কত? 0। কৃতকার্য কত? 0। ঠিক আছে, এরপর আরেকটি উদাহরণ মনে রাখবে, 4 নম্বর উদাহরণ আমরা বলছি। ধরো একজন ব্যক্তি নদীতে সাঁতার কাটতে গেছে, সাঁতার কাটতে গিয়ে কি করছে? সে সাঁতার তো কাটছে, কিন্তু নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। মানে ধরো নদীতে সাঁতার কাটতে গেছে, নদীর স্রোত এই দিকে বইছে, স্রোত এই দিকে বইছে, আর লোকটা কি হচ্ছে? লোকটা ধরো এইভাবে এইভাবে সাঁতার কাটছে। ভালো করে কনসেপ্টটা বোঝো। স্রোতের জল এই দিকে যাচ্ছে আর লোকটা এদিকে সাঁতার কাটছে, সে সাঁতার কাটতেই থাকছে, বল প্রয়োগ করতেই থাকছে, কিন্তু নদী তো এইদিকে ঠেলছে স্রোতটা। আলটিমেট দেখা যাচ্ছে সে এগাচ্ছেও না পিছাচ্ছেও না, আগায়ও নি পিছায়ও নি। এই যে অবস্থাটা, এখানেও বল প্রয়োগ হচ্ছে কিন্তু কৃতকার্য কত? এখানেও কৃতকার্য হচ্ছে কত? 0। ঠিক আছে, অবশ্যই এইটি দেখবে। আচ্ছা চলো এরপর দেখা যাক কার্যের একক আর কার্যের মাত্রা। দেখো এরপর আমরা দেখে নেব কার্যের একক। কার্যের একক, কার্যের একক। প্রথমে আমরা দেখব কার্যের পরম একক। কোন কোন পদ্ধতিতে দেখব? এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে। দেখো কার্যের এসআই একক, দেখো কি বলেছি? কার্য সমান বল ইনটু সরণ, বল ইনটু সরণ। তাহলে বলের একক কি জানো? বলের একক নিউটন। আর সরণের একক কি? সরণের একক মিটার। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। এই নিউটন মিটারটিকে কি বলা হয়? একসাথে জুল বলা হয়। জুল মানে কার্যের এসআই একক হচ্ছে জুল। কার্যের এসআই একক কি? জুল বা নিউটন মিটার। নিউটন মিটার, এই নিউটন মিটার থেকেই বলা হয় জুল। এরপর যদি পরীক্ষায় কোশ্চেন দেয় 1 জুল কার্য কি? 1 জুল কার্য কি? কি লিখবে? না, কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটা সরণ হয় 1 মিটার, কি বললাম? বস্তুটাকে আমি বল প্রয়োগ করছি কত? 1 নিউটন। এর ফলে বস্তুটা যদি 1 মিটার সরে চলে যায়, যতটুকু কার্য হলো সেই কার্যটাকে বলবো আমরা 1 জুল। হয়েছে? তাহলে দেখো কি বললাম, 1 নিউটন বল প্রয়োগ করে 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হলে প্রযুক্ত বল দ্বারা
প্রযুক্ত বল দ্বারা যে কার্য হয়েছে, যে কার্য হয় তাই হলো 1 জুল। 1 জুল কি বললাম না, 1 নিউটন বল প্রয়োগ করলে একটা কোনো বস্তু যদি 1 মিটার সরে যায়, যতটুকু কার্য হলো সেটাকে আমরা কি বলবো, 1 জুল। এটা হচ্ছে কার্যের এসআই একক। ঠিক আছে, আরেকটি পদ্ধতি দেখব, সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দেখব, দেখো সিজিএস একক যদি বলি কার্যের, কি হবে সেই একইভাবে বুঝে নাও ভালো করে। কার্য সমান কি, বল ইন্টু সরণ। বলের সিজিএস একক কি না, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। ঠিক আছে, আর সরণের সিজিএস একক কি, সেন্টিমিটার। তাহলে ডাইন ইন্টু সেমি, ডাইন ইন্টু সেমি, এটাকে আমরা বলে থাকি আর্গ। কি বলে থাকি, আর্গ। তাহলে কার্যের সিজিএস একক কি হবে, আর্গ। হয়েছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে 1 আর্গ কার্য বলতে কি বোঝো, কি লিখবো তখন, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি সরণ হয় 1 সেমি, 1 ডাইন বল প্রয়োগ করলে যদি সরণ হয় 1 সেমি, তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য হয়েছে কত, 1 আর্গ। 1 আর্গ। দেখো একটি সম্পর্ক, 1 জুল সমান কত আর্গ। 1 জুল সমান কত আর্গ। কিভাবে করছি দেখো, দুটো সম্পর্ক মানে কার্যের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে যে সম্পর্কটা দেখো। 1 জুল সমান কি বললাম, 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন ইন্টু 1 মিটার। ঠিক আছে, 1 নিউটন সমান, এটা বল 1 নিউটন মানে কি জানো, 10⁵ ডাইন। 1 নিউটন সমান কত ডাইন, 10⁵ ডাইন। এটা যেন মনে থাকে, 1 নিউটন মানে 10⁵ ডাইন, মানে 1 নিউটন বলো যা, 10⁵ ডাইন বলো তাই। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, 10⁵ ইন্টু 100 মানে কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার, ডাইন ইন্টু সেমি। দেখো ডাইন ইন্টু সেমি, আর ডাইন সেমি মানেই কি বলেছি, আর্গ। ডাইন সেমি মানেই আর্গ। তাহলে এখানটায় কি লিখবো, আর্গ সমান 10⁵ কত হলো, সূচকের নিয়মে দুটো যোগ হয়, 10⁷ আর্গ। তাহলে 1 জুল সমান কত পেলাম, 10⁷ আর্গ। ঠিক আছে, এটি হচ্ছে কি কার্যের একক, একটা সিজিএস একক আর একটা কি এসআই একক, এবং এগুলি পরম একক। হয়েছে, এরপর দেখো আমরা দেখে নেব কার্যের মাত্রা। কার্যের মাত্রা, কার্যের মাত্রা। তো কার্যের মাত্রা কিভাবে লিখব, কার্যের মাত্রা সমান বলের মাত্রা, বলের মাত্রা গুণিত সরণের মাত্রা, সরণের মাত্রা। ঠিক আছে, বলের মাত্রা কত, বলের মাত্রা হচ্ছে কি mL/T⁻²। ঠিক আছে, এই মাত্রাগুলি কিভাবে আসে তোমাদের দেখবে একদম প্রথম অধ্যায়ে, যেখানে একক মাত্রার যে ফার্স্ট চ্যাপ্টার আছে ওইখানে আছে, দেখবে বলের মাত্রা mL/T⁻², আর সরণের মাত্রা কত, সরণের মাত্রা হচ্ছে L। তাহলে আমরা কি পেলাম, mLL মানে L²T⁻²। ঠিক আছে, এটা হচ্ছে কার্যের মাত্রা। আরেকটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, দেখো হলো এটা যে কার্য কি রাশি, কার্য কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি। মনে রাখবে কার্য একটি স্কেলার রাশি। কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি ভেক্টর রাশি মানে কি, এটাও প্রথম চ্যাপ্টারে আছে, একটু শুনে নাও। যে সমস্ত রাশিগুলোর মান এবং নির্দিষ্ট অভিমুখ আছে সেগুলোকে আমরা বলি ভেক্টর রাশি, আর যাদের শুধুমাত্র মান আছে, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই,
তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি। ঠিক আছে, যাদের মান অভিমুখ 2 আছে ভেক্টর রাশি, আর এটা স্কেলার রাশি। দেখো এখানে একটি কোশ্চেন দেয়, আমরা কি জানি কার্য সমান বল গুণিত সরণ। মনে রাখবে বলের নির্দিষ্ট অভিমুখ আছে এবং মানও আছে, তাই বল কিন্তু একটা ভেক্টর রাশি। আবার সরণেরও একটা মান আছে এবং একটা নির্দিষ্ট দিক আছে, মানে কোন দিকে বস্তুটা সরছে, কোন দিকে সরছে, একটা অভিমুখ আছে, তাহলে এটাও ভেক্টর রাশি, ভেক্টর রাশি। কিন্তু এদের যে গুণফল সেইটা কি? স্কেলার রাশি। পরীক্ষায় কোশ্চেন আসে এমন একটি উদাহরণ দাও যে ক্ষেত্রে দুটি ভেক্টর রাশির উদাহরণ একটি স্কেলার রাশি। ঠিক আছে, এটা তোমরা দেখে রাখবে। আর আমি কার্যের পরম এককগুলো করিয়েছি, কার্যের যেগুলো অভিকর্ষীয় একক সেই সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় এককগুলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, এই অধ্যায়ের গাণিতিক প্রশ্নগুলি আমি অবশ্যই পরের দিন করিয়ে দেব, পরের পাঠে। ঠিক আছে, দেখো।